বুধবার সুমন শিকদার হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সালমান আনিসুল। মিলন হত্যার ঘটনায় গুলশান থেকে গ্রেফতার টিপু মুন্সি। 9 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, অপরিবর্তিত নোয়াখালী লক্ষ্মীপুরের চিত্র। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না যাওয়ায় ভোগান্তি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভারতে পাঠাতে তৎপর স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর। জামাই শ্বশুরের দুর্নীতির নানা তথ্য। রাজশাহীতে সরকারি জমিতে 12 চিকিৎসকের বহুতল ভবন নির্মাণ। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা টিপুর অবৈধ সম্পদের পাহাড়। এবং আরজিকর কাণ্ডে বাংলা অস্থিতিশীল হলে জ্বলবে পুরো ভারত। মোদীকে মমতার হুঁশিয়ারি, বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। এবারে বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সকাল 7টায় তাদের আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সুমন শিকদার হত্যার পাশাপাশি আদাবরে জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান 5 দিনের রিমান্ডে দেন আদালত। এই দুটি মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। গেল 13 আগস্ট সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান এফ রহমান। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান 1 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর মুসলিম উদ্দিন মিলন নিহতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। একই মামলায় গেল 27 আগস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। টিপু মুন্সি টানা 4 বারের রংপুর 4 আসনের এমপি। শেখ হাসিনার সরকারি শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন। আত্মসাৎ করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। দেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন ডক্টর দেবপ্রিয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে কমিটির সদস্য হিসেবে 11 জনের নাম জানানো হয়। শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সদস্য হচ্ছেন AK এনামুল হক, ফেরদৌস আরা বেগম, ইমরান মতিন, ডক্টর কাজী ইকবাল, ডক্টর M তামিম, ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, মোস্তাফিজুর রহমান, ডক্টর সেলিম রায়হান, ডক্টর শারমিন নীলমি, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী এবং ডক্টর জাহিদ হোসেন। বন্যা কবলিত 11 জেলার মধ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। অনেকে আছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির তীব্র সংকট। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
গোমতী নদীর পানি কমে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে কুমিল্লায় কিছুটা উন্নতির পথে বন্যা পরিস্থিতি। এসব এলাকায় বন্যার্তদের ত্রাণ দিতে ছুটছে বিভিন্ন সংগঠন। যে এলাকাগুলোতে এখনো খাবার পৌঁছায় নাই, ওই এলাকাগুলোতে আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব। কুমিল্লার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নে চলছে বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী অন্তত ১০ লাখ মানুষ। তাদের মধ্যে ৮২,০০০ মানুষ গিয়েছেন আশ্রয়কেন্দ্রে। ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে নিয়ে সমন্বিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় চরম ক্ষতি হয়েছে মৎস্য খাতে। বন্যার পানিতে ভেসে যায় জেলার ৮৮৬টি পুকুরের মাছ, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। সব হারিয়ে এখন নিঃস্ব তারা। দোনো পুষ্করণী সহ মিল্লা সম্পূর্ণ মাছ চলে গেছে। আমরা মাছ মনে করে আটকাতে পারি নাই। প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মাছ আমার এখানে চলে গেছে। নোয়াখালীতেও কিছুটা কমেছে পানি, তবে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। জেলায় বন্যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। পানিতে তলিয়ে থাকায় বাজারে সরবরাহ সংকটে চড়া বেশিরভাগ পণ্যের দাম। পানি নামছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার। তবে দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। আমি খুঁজি বিচারি খাই, এখন আমার চলার গতি কিছু নাই, ঘর বাড়ি সব ভাঙিলে চলে গেল। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা ঘরে আমরা কোমর পানি। এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল নিয়ে বহুত কষ্টের মধ্যে আছি। এদিকে বন্যার কারণে ২২ আগস্ট থেকে ফেনীতে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বানভাসীরা আশ্রয় নিয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে। পানি নামায় কেউ কেউ ফিরতে শুরু করেছেন বাড়িতে। বন্যার পানি নেমে গেছে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে। এতে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলায় অন্তত ৩.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির তালিকায় রয়েছে বসতভিটা, রাস্তাঘাট। সেই সঙ্গে ক্ষতি হয়েছে প্রায় ৪০,০০০ হেক্টর রোপা আমন ফসলের। যারা আছে তো এরা তো চলে, আর যারা নাই এরা চলতো কি দেখান, মানে চলার মতো কোনো নাই, ক্ষমতা নাই। খাগড়াছড়ি জেলায় অন্তত ৪০,০০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে এখানকার বেশিরভাগ বাড়িঘর। এতে এখনো উঁচু স্থানে আসবাবপত্র নিয়ে ঠাঁই নিয়েছেন তারা। জেলায় এ পর্যন্ত ৫০২ মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ ১২.৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আমার ২টা ঘর চলে গেছে একদম খালে দিয়া। এই যে এখনো আমরা পানি উঠেছে, 2 দিন কিছু খাইতে হবে না, এখনো যে রান্না করতে পারি না। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা সংশ্লিষ্টদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের কৌশলে ভারতে নিরাপদ আশ্রয়ে পাঠাতে তৎপর স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান। শ্বশুর স্বৈরাচার সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশনায় এসব করছেন তিনি। জামাই শ্বশুরের নানা অনিয়ম দুর্নীতির তথ্য এসেছে দেশ টেলিভিশনের হাতে। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসানের সহায়তায় এম এ আজিমের রিপোর্ট। হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাই বর্তমান স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান। সরকার পতনের পর ৮ আগস্ট তড়িঘড়ি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছাত্রলীগ নেত্রী ফাতেমা আক্তার লাভলিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন জিল্লুর। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের নির্দেশনায় স্থলবন্দর থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের ভারত পাঠান জিল্লুর ও লাভলি। জিল্লুর রহমান, ওনার বিরুদ্ধে সরকার পতনের পরে ৮ তারিখ উনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি ফাতেমা আক্তার লাভলিকে একটি কর্মস্থলে নিয়োগ করেছেন, যেটি হচ্ছে বেনাপুল স্থলবন্দর ওইখানে। আর ওনার ভাতিজাকেও নিয়োগ করেছেন তামাবিল স্থলবন্দরে। যার এর নিয়োগের মূল কারণ হচ্ছে ওনাদের এই দুজনের মাধ্যমে আওয়ামী লীগের বা স্বৈরাচার সরকারের যে দূষররা আছে ওদেরকে ভারত পাচার করার জন্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে পাচার করার সুব্যবস্থার কারণে। শ্বশুর জামাইয়ের অনিয়ম দুর্নীতি নতুন নয়। সুনামগঞ্জে মসজিদ মাদ্রাসার আড়ালে করতেন জমি দখল। তাদের হাত থেকে বাঁচতে ২০১৭ সালে থানা পুলিশের দ্বারস্থ হয় স্থানীয়রা। বিচার না পেয়ে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দেয় অনেকে। সেখানেও বিচার না পেয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছেও দেয়া হয় অভিযোগ। তবে আওয়ামী সরকারের মন্ত্রী আর তখন তার জামাই সচিব হওয়ায় কোনো সুরাহা হয়নি। উল্টো অভিযোগকারীরা বারবার আহত হয়েছে তাদের লাঠিয়াল বাহিনীর হাতে। ভূমি অফিসে ৩৮ জায়গার উপরে অবজেকশন দিয়া
আমার 37 এবং 38 দাগ উনি ওনার ক্ষমতা বলে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি আইনে কোনো ইয়া করছি না, আমার পুলিশিভাবে বিভিন্নভাবে হেরানি করা হয়েছে। ওনার প্রভাবে কেউ কথা কইতে পারছে না। তখন ওনার শ্বশুর আসলে আওয়ামী লীগের মন্ত্রী, উনি প্রশাসনিক কর্মকর্তা ছিল, একজন ডিসি ছিল। এই ডিসি থাকাকালীন সময় উনি জোর খাটাইয়া একদিকে ওনার প্রশাসনিক ক্ষমতা, একদিকে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ ওনার লোক আছে, আর শ্বশুরের প্রভাব খাটাইয়া এই জায়গাটা জোর করে লিয়ে গেছে। ওনার শ্বশুরের লোকে মন্ত্রী ছিল, আমরা কিছু করতে পারছি না, আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করাইছি। উনি বহুত জায়গা হল কি করছে, মানুষের লুটা নিছে, আমার জায়গাও নিছে। স্থলবন্দরকে লুটের রাজত্ব বানাতে জামাই জিল্লুরকে তদবির করে 2023 সালে স্থলবন্দরের চেয়ারম্যান বানান হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে শত কোটি টাকার সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন 12 চিকিৎসক। বক্ষব্যাধি হাসপাতালের জন্য ওই জমি 1961 সালে অধিগ্রহণ করে সরকার। ভবনের নির্মাণ কাজ শুরুর আগে সেখানে বসবাস করতেন ওই হাসপাতালের কর্মচারীরা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর ব্যস্ততম লক্ষ্মীপুরের ক্লিনিক পাড়া পুরো এলাকা জুড়ে গড়ে উঠেছে চিকিৎসা সেবার নানা প্রতিষ্ঠান। এখানেই প্রায় 100 কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন চিকিৎসকদের একটি সিন্ডিকেট। রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালের জন্য এই জায়গা সরকার অধিগ্রহণ করেছে 1961 সালে। সেই জমিতে পাশাপাশি দুটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে প্রভাবশালীদের প্রশ্রয়ে। মানে বড় বড় নেতাগুলো ধরে এরা এখানে বসত বাড়ি ছিল, সবকে তুলে দিয়েছে ভয়ভীতি দেখিয়ে। এটা অরিজিনাল টিবি হাসপাতালের জায়গা। আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি। এখানে আগে অনেক মানুষ ছিল যারা এখানে বাস করতো। আওয়ামী লীগের একটা গুন্ডা ছিল, নাম হলো রুবেল। এই রুবেলই আপনার বেশি সেন্টার দিয়েছে ওদেরকে, বুঝছেন? ডাক্তার মাক্তার কাছে টাকা লিয়েছে 40 লাখ 50 লাখ। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা টিবি হসপিটালে গেছি, কোনো অফিসার আমাদেরকে হেল্প করেনি ভয়ে। বক্ষব্যাধি হাসপাতাল ওই জমির মালিকানা পেতে স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে, আশ্রয় নিয়েছে আদালতে। তারপরও ভবন নির্মাণ কাজ বন্ধ হয়নি। আমাদের অফিসে যে কাগজপত্র সংরক্ষিত আছে দেখলাম, সেই কাগজপত্র খুঁজে দেখলাম যে 1960 এবং 61 সালে এলএ কেসের মাধ্যমে 158 নম্বর এলএ কেসের মাধ্যমে অধিগ্রহণ করে বক্ষব্যাধি হাসপাতাল জমিটি প্রাপ্ত হয়। সিনিয়র সহকারী জজ, রাজশাহী সদর, এই আসনে আমরা একটি মামলা করেছি। এই তফসিল সম্পত্তি নিয়ে সদর সহকারী আদালতে জিপি সাহেবের অনুমতিক্রমে একটা সরকারি পক্ষে আমি মামলা দায়ের করেছি। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমি দায়িত্ব দিচ্ছি। খতিয়ে দেখে আমরা দেখব যে সরকারি মালিকানাধীন যদি হয় তাহলে সেখানে ব্যক্তিগতভাবে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আমরা সেটি সরাসরি সরকারের দৃষ্টিতে আনবো। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভবন নির্মাণকারী চিকিৎসক মোজাম্মেল হক। তদবির করেছেন প্রতিবেদন না করতে। 2022 সালে বক্ষব্যাধি হাসপাতালের 16 শতক জায়গা 12 চিকিৎসক কিনেছেন বলে দাবি করেন। গত বছর থেকে সেই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। লক্ষ্মীপুরে সন্ত্রাস, দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু ও তার পরিবার। তাদের সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী। কথিত আছে এমন কোনো অপরাধ নেই যা টিপুর পরিবার করেনি। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসি হয় তার ভাই বিপ্লবের। সেই সাজা থেকে মুক্তি পান রাষ্ট্রপতির ক্ষমায়। সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে তথাকথিত গডফাদার তাহিরের ছেলে সালাউদ্দিন টিপু গেল 4 আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি 4 ঘন্টা ধরে নির্বিচারে গুলি চালান ছাত্রদের উপর। যুবলীগ নেতা টিপু বাহিনীর গুলিতে সেদিন 4 ছাত্র সহ নিহত হন 12 জন। গুলিবিদ্ধ হন কয়েকশো ছাত্র জনতা। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যুবলীগ নেতা টিপুর বাবা আবু তাহের ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। 2014 থেকে টানা 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন টিপু। এই সময় টিপুর পরিবার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে। নির্বাচিত হয়ে সাধারণ মানুষের উপর সবসময় নির্যাতন
অবিচার অত্যাচার করেছে, তার বাবা আহমেদ তাহেরও এইভাবে অত্যাচার অবিচার করেছে। তার পুরো পরিবারই একই অবস্থা। সে তার বন্দুক দিয়ে, নিজস্ব ব্যক্তিগত বন্দুক দিয়ে এবং অবৈধ বন্দুক দিয়ে সেদিন ছাত্র জনতার উপরে যেভাবে গুলি ছুটছে এবং চারজন সাধারণ ছাত্র মারা গেছে এবং শত শত মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। 2012 সালে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের মৃত্যুর পর নির্বাচন ছাড়াই সভাপতির পদ দখল করে বসে সালাউদ্দিন টিপু। 15 বছর প্রভাব বিস্তার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তার পরিবার। টিপু বিভিন্ন সময়ে অবৈধভাবে নির্বাচনে এসে জমি দখল, ব্যবসা, চাঁদাবাজি, বাজার ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে বণিক সমিতি দখল সহ শহরে তার কয়েকটা বাড়ি পর্যন্ত আছে, এত পরিমাণ লুট করছে। পৌর এলাকায় টিপু পরিবারের রয়েছে একাধিক বাড়ি। ঢাকায় 8টি ফ্ল্যাট, রাজধানী মিরপুর ও বনশ্রীতে 4টি বাড়ি। এর বাইরে মিরপুরে আছে 25 কাঠার উপর একটি মার্কেট। এছাড়া কক্সবাজারে আছে 3 স্টার মানের 3টি হোটেলের মালিকানা। এই পরিবারের কালো সম্পদ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। ভারতের পশ্চিমবঙ্গে তাদের একটি বাড়ি রয়েছে বলেও জানা যায়। এছাড়া টিপুর ব্যবসা রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাইয়ে। আবু তাহির ও তার ছেলে সালাউদ্দিন টিপু লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিবির নেতা মহসিন জায়েদ হত্যা মামলায় জেল খেটে 2009 সালে বের হন। অবশ্য জেলেই থাকতে হয় তাহেরের বড় ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আফতাবউদ্দিন বিপ্লব ওরফে বড় মিয়াকে। পরে 2015-তে জেলখানার ভিতর বিয়ে ও বাসর করে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে বড় মিয়া। পরে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আফতাবের ফাঁসি ও অন্য আরেকটি মামলার 14 বছরের সাজা মওকুফ করেন। স্বৈরাচার হাসিনার শাসনামলের 15 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লক্ষ্মীপুরের এই টিপু পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাবা ফিরবেই, জুমার নামাজ শেষেই বাবা বাড়ি ফিরবে, এই বিশ্বাস নিয়েই অধীর প্রতীক্ষায় ছিল আমিরের 3 অবুঝ শিশু। 40 দিন পেরিয়ে গেলেও কাটেনি তাদের অপেক্ষা। এখনো অস্থিরতা নিয়ে বারবার জানতে চায় বাবা আসে না কেন। ছাত্র জনতার আন্দোলনে 19 জুলাই মারা যায় অটোরিকশা চালক আমির। এরপর থেকে 3 শিশু নিয়ে তার স্ত্রী বেঁচে থাকা লড়াইয়ের কথা জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ক্যামেরায় ছিলেন এইচ দেলোয়ার। গুলি খেয়ে মারা যায়। আমার বাবার আমি রক্ত দেখলাম, আমার বাবা ঘুমাইতেছে নামাজে, আমি নামাজে যাই পড়লাম না রে। 2024-এ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের গৌরব নিয়েও রাষ্ট্র থমকে যায় শিশুটির কান্নার দমকে। বাবাকে ফিরে পেতে ওর আকুল আকুতির কোনো উত্তর জানা নেই কারো। অটোরিকশা চালাতেন আমির হোসেন, তাতেই সচ্ছলতা ছিল তার সংসারে। দরকার ছিল না কোনো চাকরির, কোটা থাকা না থাকার কোনো গুরুত্ব ছিল না তার ব্যক্তি বা পারিবারিক জীবনে। 2 ছেলে বড় হবে ইসলামের দীক্ষায়, এটা ছিল আমিরের প্রাণের চাওয়া। ছেলে মেয়েদের নিয়েও খুবই স্বপ্ন ছিল যে 2টা ছেলের মাদ্রাসায় পড়াবে, মেয়েরও নিয়ে অনেক স্বপ্ন ছিল, তো সে আশা তখন কোনোভাবেই পূরণ হলো না। আমির আর আন্নি চাকরি করতেন একই গার্মেন্টস কারখানায়। সেখান থেকেই প্রেমের শুরু, বছর না গড়াতেই বিয়ে। একে একে 3 সন্তান আসে ওদের সংসারে। আন্নির জীবন কাটে স্বামী সন্তান নিয়ে ব্যস্ততায়। আমির একাই কাঁধে তুলে নেন সুখের সেই সংসারকে সচল রাখার দায়িত্ব, যে সংসার আজ ঘাতকের বুলেটে অচল। কারণ তো যেভাবে হোক 2 বছর কষ্টে গেছিল, আমার স্বামী ইনকাম কম ছিল, যেভাবে হোক তখন তো আমি বর্তমানে চাকরি করতাম না, আমার হাজবেন্ড চাকরি করে একলাই সংসার চালাতো। 19 জুলাই জুমার নামাজ পড়ে রামপুরার মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন আমির। পাশেই তার শ্বশুর বাড়ি। সেখানে দেখা করি তার ফেরার কথা ছিল নিজ বাসায়। শিশু সন্তানরা যে তার অধীর প্রতীক্ষায়। 15 মিনিট যায়, আধা ঘন্টা পেরিয়ে যায়, আমির আসে না। আন্নির জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে খবর আসে রাস্তায় পড়ে আছে গুলিবিদ্ধ আমিরের রক্তাক্ত শরীর।
দুর্ঘটনার কথা আমরা জানতে পারি না। পরে এলাকাবাসীর লোকজন কিছু এসে বলে আমাদের এরকম দুর্ঘটনা ঘটছে। পরে ওনারা বলছিল যে এসে এমন দুর্ঘটনা ঘটছে, উনি তো গুলিবিদ্ধ হয়েছে। আমির হারিয়ে গেছে চিরদিনের জন্য। আন্নি আর তার সন্তানদের জীবন থেকে সেই সাথে হারিয়ে গেছে সব সুখ আর নিরাপত্তা। আরমান, আরিয়ান, আমিনার বাবার বাড়ি আর নেই। মায়ের সাথে ওরাও এখন নানার বাড়িতে আশ্রিত, যে আশ্রয় দেওয়ার ন্যূনতম সাধ্যটুকু আদতে নেই ওদের নানার। কই আমার স্বামী তো একলা কাম করে, আর আমরা 4 জন, আবার ওই যে আমার মেয়ে নিয়ে 4 জন। একজন তো সম্ভব সংসার ঘর ভাড়া দিয়ে চালাইতে পারে না বাবা, খুবই কষ্ট। রাষ্ট্র সংস্কারের পথে শহীদ হয়েছেন আমির। তার শাহাদাত বিপন্ন করে তুলেছে সদ্য বিধবা আন্নির জীবন। সেই বিপন্নতা বোঝে না অবুঝ 3 শিশু সন্তান। ওরা অস্থির হয়ে বারবার জানতে চায় কখন শেষ হবে জুমার নামাজ, বাবা কখন বাড়ি ফিরবে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।